পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীতে। অন্যদিকে রাঙামাটিতে পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা। বন্যার সবশেষ খবর জানাতে এখন এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নোয়াখালী সোনাইমুড়ি থেকে নাসিম শুভ। শুভ, আপনার কাছে জানতে চাই বন্যার সার্বিক পরিস্থিতি এবং কতটা অবনতির দিকে যাচ্ছে বন্যার যে এখন পানিবন্দী অবস্থা আছে, এবং পানিবন্দী মানুষের দুর্ভোগের কথাও জানাবেন। রওশন, নোয়াখালীতে কিন্তু গত 3 দিন থেকে নোয়াখালীর 9টি উপজেলার প্রায় 20 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাইমুড়ি পৌরসভার বিজয়নগর গ্রামে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে সড়কে যত দূর চোখ যায় তত দূর পানি, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, আবার অধিকাংশ জায়গায় প্রত্যন্ত এলাকায় সেখানে কিন্তু গলা পর্যন্ত পানি ওঠার মতো ঘটনা ঘটেছে। তো আমি এলাকায় সকাল থেকে ঘুরে দেখেছি আসলে অধিকাংশ লোকজনই কিন্তু সোনাইমুড়ি উপজেলা তারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, অনেকে আবার প্রধান যে মহাসড়ক রয়েছে সেটির বিভিন্ন জায়গায় কোনোভাবে আশ্রয় নিয়েছেন এবং খুবই মানবেত জীবনযাপন করছেন। এখানে ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমরা দেখতে পেয়েছি অল্প একেবারে নগণ্য পরিমাণ কিছু ত্রাণ সামগ্রী এসেছে। অধিকাংশ মানুষই কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পায়নি। আমি কথা বলেছি এখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন আসলে অধিকাংশ ত্রাণ সামগ্রী যেগুলো শহর কেন্দ্রিক সেখানে পৌঁছে, আসলে এইসব এলাকায় কিন্তু মানুষ এখনো অনেকে না খেয়ে আছে, এবং এই জলাবদ্ধতায় গত 4 দিন থেকে অনেকে আসলে তাদের ঘরে চুলা জ্বালানোর মতো কোনো পরিবেশ নাই। তো রওশন, এই এলাকার স্থানীয়রা যেটি বলছেন সেটি হচ্ছে অতি দ্রুত এই সকল এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে এখানে যেন জরুরি ভিত্তিতে সরকারের সেবা সরকার ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে ঘর বাড়ি তাদের ভেসে যাওয়ার মতো ঘটনা এই এলাকায় ঘটেছে, তাদেরকে যেন সহযোগিতার আওতায় আনা হয় সেজন্য দাবি জানিয়েছেন। আমি বলে রাখি এই এলাকায় সকাল থেকে ঘুরে যেটি দেখেছি সেটি হচ্ছে এই এলাকায়ও কিন্তু নোয়াখালীর অন্য 8টি উপজেলার মতো এখানে গতকাল থেকে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কিন্তু বৃষ্টি থেমে গেলেও থেমে যায়নি এলাকার মানুষের আশঙ্কা, কারণ এখানে কিন্তু বৃষ্টি থামলেও ফেনী থেকে যে উজানের যে পানির ঢল সেটি কিন্তু এখনো ক্রমশই বাড়ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচে দিয়েও কিন্তু পানির ঢল যাচ্ছে, এবং এই ঢলের পরিমাণ কিন্তু যতই সময় যাচ্ছে ততই বাড়ছে, এবং ততই বাড়ছে কিন্তু এখানের যে স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে আশঙ্কা উৎকণ্ঠা। আমি কথা বলেছি এই উপজেলা সোনাইমুড়ি উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন সোনাইমুড়ির অধিকাংশ প্রায় বলা যায় প্রত্যেকটি এলাকায় কিন্তু এখন পর্যন্ত পানির নিচে এবং কোথাও তেমন দৃশ্যমান কোনো উন্নতি নেই। আর যে সকল আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে তারা কিন্তু কেবলমাত্র সে সকল আশ্রয় কেন্দ্রগুলোতেই তাদের ত্রাণ কার্যক্রম এখন পর্যন্ত পরিচালনা করতে পেরেছেন। বাকি যে সকল প্রত্যন্ত অঞ্চল রয়েছে অনেক এলাকায় এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি, সে সকল এলাকায়ও কিন্তু তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন, এবং সে সকল এলাকায়ও কিন্তু তারা তাদের ত্রাণ কার্যক্রম চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো রওশন, এই ছিল আসলে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির এখন অবধি আমার কাছে সবশেষ। এদিকে রাঙামাটিতে আছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, আপনার কাছে জানতে চাই যারা পাহাড় ধসের শঙ্কায় আছেন তাদের সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, এবং জেলায় কতটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে? রোশন, একটু বলে রাখি যে বৃষ্টিপাত শুরু হওয়ার পরেই আসলে প্রশাসন থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে, এবং সেই বৃষ্টিপাতে আসলে পাহাড় ধসের আশঙ্কা যেমন তৈরি হয়েছিল, একই সঙ্গে যে রাঙামাটির নিম্নাঞ্চলগুলো রয়েছে বিশেষ করে উপজেলাগুলো সেখানে আসলে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশেষ করে যদি বলি যে বাঘাইছড়ির যে 8টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে সেখানকার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছিল, এবং সেখানে অন্তত 3225টি পরিবারের 12,750 জন মানুষ সেখানে পানিবন্দী হয়ে পড়েছিলেন। এখন পর্যন্ত সেখানে যদি বলি যে বাগাইছড়িতে সেখানে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, যেখানে 27টি আশ্রয় কেন্দ্রে 2000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। এবং এর বাইরে আরেকটু বলতে চাই যে জেলার সদর সহ যে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে যেখানে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে সেখানকার মানুষজনকে আসলে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। প্রশাসনের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সেই বিষয়ে ত্বরিত পদক্ষেপ নিয়েছেন। এখন পর্যন্ত কোনো মানুষ এই মুহূর্তে সেভাবে আসলে ঝুঁকিপূর্ণ এলাকায় নেই। একটুখানি বলি যে রাঙামাটির যে বন্যা পরিস্থিতি এবং পাহাড় ধসের সংখ্যা তৈরি হয়েছিল সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য 267টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, এবং সেখানে রাঙামাটি সদর সহ বাঘাইছড়ি, বরকল
জুরাছড়ি, বিলাইছড়ি, একই সঙ্গে কাউখালী, নানিয়াচর এই অঞ্চলগুলোতে যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে। সেখানে আসলে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসন থেকে যে জরুরি ত্রাণ তৎপরতা সেটি যেমন অব্যাহত রেখেছিলেন, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও সেখানে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন। এখন পর্যন্ত গতকাল দুপুর পর্যন্ত 10,200 পরিবার, 200 মানুষ আসলে এই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছিলেন। এখন পর্যন্ত সর্বশেষ কিছু মানুষ আবহাওয়া ভালো হয়, গতকাল থেকে যে রোদের একটু দেখা গেছে পরিস্থিতি ভালো হয়, বৃষ্টিপাত না হওয়ায় অনেক মানুষ তাদের নিজেদের ঘর বাড়িতে ফেরত গেছেন। এখন পর্যন্ত 9,800 জন মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন। জেলা সদরের বাইরে যদি বাঘাইছড়ি বলি, সেখানে এখন পর্যন্ত পানি কিছুটা সরে গেলেও যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানের আভ্যন্তরীণ যে সড়ক ব্যবস্থা সেগুলো পুরোপুরি সচল হতে পারেনি, কিছুটা এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। সেখানে কিছুটা আর সময় লাগবে। পানি সরে গেলেই, আবহাওয়া যদি এই অবস্থায় ভালো এরকম থাকে তাহলে স্বস্তির খবর হচ্ছে সেখানে পানি সরে গেলে মানুষজন ঘরে ফিরতে শুরু করবেন। এখন পর্যন্ত যে বন্যা পরিস্থিতির কারণে তাদের ঘর বাড়িতে যে পলি এবং কাদা জমে গিয়েছে, সে কারণে মানুষের ইচ্ছা থাকলেও এই মুহূর্তে আসলে তাদের নিজেদের রাঙামাটি থেকে এবার আমরা চলে যেতে চাই খুলনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আপনার কাছে জানতে চাই, খুলনার পাইকগাছা বাঁধ ভেঙে 14টি গ্রাম প্লাবিত হয়েছে, এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 30,000 মানুষ। সেক্ষেত্রে পানিবন্দী যারা আছেন তাদের কাছে কি সুপেয় পানি এবং শুকনো খাবার পৌঁছানো সম্ভব হয়েছে কিনা? হ্যাঁ, খুলনার পাইকগাছা উপজেলার দেরিটু ইউনিয়নের কালীনগর এলাকায় এখানে যে বেড়িবাঁধ ভাঙন দেখা দিয়েছিল 2 দিন আগে, সেই বেড়িবাঁধে কিন্তু এখনো পর্যন্ত সংস্কার করতে পারেনি এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড। এর ফলে কিন্তু গ্রামে পর গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। এই পর্যন্ত 14টি গ্রাম গতকাল পর্যন্ত প্লাবিত হয়েছে এবং এই এখানে প্রায় 20 থেকে 25,000 এই গ্রামগুলোতে মানুষ বাস করে। তবে এখানকার মানুষের প্রতিটি বাড়িতেই কিন্তু বলা চলে যে পানি প্রবেশ করেছে এবং গবাদি পশু সহ তাদের যে অন্যান্য মালামাল রয়েছে বা জানমাল রক্ষার্থে তারা অনেক চেষ্টা করে যাচ্ছে। বেড়িবাঁধের উপর বা উঁচু জায়গায় তারা আশ্রয় নিয়েছে। এছাড়া এখানকার সাইক্লোন শেল্টার এই এলাকাতে নাই। যেসব স্কুলগুলো রয়েছে সেই সব স্কুলগুলোতে কিন্তু সাধারণ মানুষ আশ্রয় গ্রহণ করেছে। এবং আমরা আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা, সেটি শুধুমাত্র শুকনো খাবার, যে চিড়া, মুড়ি বা বিস্কুট এই জাতীয় খাবার কিছু দেয়া হয়েছে। এছাড়া চাল, ডাল বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি গ্রাম থেকে এখন ভাটার সময়, যে কারণে গ্রাম থেকে পানি যেগুলো গ্রামে প্রবেশ করেছিল সেই পানি কিন্তু নদীতে, ভদ্রা নদীতে নামছে এবং এটি জোয়ারের সময় যদি এটি বেড়িবাঁধ না দেওয়া যায় তাহলে কিন্তু আবারও লোকালয়ে পানি প্রবেশ করবে, আবারও গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত হবে বলে এই আশঙ্কা করা হচ্ছে। তবে এখানে যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনের যারা রয়েছেন, তারা এই কাজগুলো দেখভাল করছেন বলে আমরা এটি জানতে পেরেছি। এছাড়া এখানে যে পানির যে চাপ নদীতে, ভদ্রা নদীতে, সেই পানির চাপ কিন্তু আজকেও কিন্তু অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা কিন্তু ভেঙে গেছে এবং প্লাবিত হয়েছে। এখানে কয়েক হাজার মানুষ, এখানকার আনুমানিক 3,000 মানুষ কিন্তু এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করছে। এই কাজে যে সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রশাসন, তাদের সহায়তা দেওয়ার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে যেটি জানতে পেরেছি, তারা নিজেরাই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। এছাড়া এখানকার পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বাঁশ এবং এখানে কিছু জিও ব্যাগ দেওয়া হয়েছে। শুধুমাত্র সেগুলো দিয়ে তারা এই বেড়িবাঁধটি রক্ষা করার চেষ্টা করছে। আমরা আরেকটা বিষয় বলে রাখি, এখানকার স্থানীয় যারা মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিরা, তারা কিন্তু এখানে কাজে এগিয়ে এসছে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে নির্ধারিত সময়ের মধ্যে এই বেড়িবাঁধটি বেঁধে ফেলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সর্বপর্যায়ের মানুষ কিন্তু তারা সকাল থেকে তারা এখানে কাজে
কাজে নেমে পড়েছে যখন ভাটা শুরু হয়েছে। একটু পরে আরও 1 ঘন্টা পরে এখানে জোয়ার শুরু হবে নদীতে, এবং এই জোয়ারে যদি এখানে যদি আবার এই বেড়িবাঁধটি যদি আবার বাঁধা সম্ভব না হয়, তাহলে কিন্তু আবারও কিন্তু একের পর এক গ্রাম প্লাবিত হতে থাকবে। এখানকার যে আমন ফসলের যে মাঠগুলো ছিল, মাছের ঘের ছিল বা অন্যান্য যে ফসলের ক্ষেত ছিল, সবই কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছে। এবং এখানকার কৃষকরা যেটি জানিয়েছেন যে তারা কিন্তু তাদের যে এখানে যে সম্ভাবনাময় ফসল ছিল, সে ফসল কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থাৎ এই পানি যদি দ্রুত না কমানো যায় বা এই বাঁধটি যদি দ্রুত বন্ধ না করা যায় বা বাঁধটি বাঁধা না যায়, তাহলে কিন্তু আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে এবং স্থায়ী জলাবদ্ধতায় এটি রূপ নিতে পারে বলে এখানকার মানুষ শঙ্কা করছে। তবে এখানকার মানুষের এর দুর্যোগপ্রবণ যেহেতু এলাকা, এর আগেও কিন্তু বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে, বিভিন্ন সময় মেরামত করা হচ্ছে। তবে এখানকার স্থায়ী বেড়িবাঁধ যদি না, টেকসই কংক্রিটের যে বেড়িবাঁধ সেটি যদি নির্মাণ করা না হয়, তাহলে কিন্তু আরও বেশি সাধারণ মানুষ বা এই এলাকার মানুষের ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি পরিবেশ প্রতিবেশ এবং এখানকার কৃষি, এখানকার মৎস্য সব কিছু কিন্তু আসলে ক্ষতির মুখে পড়বে। তো এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আহ্বান জানিয়েছেন এখানকার সাধারণ যারা সচেতন মানুষ রয়েছেন, এবং এই পরিকল্পনা গ্রহণ না করলে অচিরেই এইসব এলাকা কিন্তু পানিতে ডুবে থাকবে বলে তারা শঙ্কা করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার পাইকগাছার দেলিটু ইউনিয়নের কালীনগর এলাকায় বেড়িবাঁধ ভেঙে যে গ্রাম প্লাবিত হয়েছে, সেইখানে মানুষের দুর্ভোগ এবং বাঁধ বাঁধার চেষ্টা, তার সর্বশেষ খবর। বন্যার কারণে দুর্ভোগে পড়া মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।